রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের ধানমন্ডি ৩২-এর বাড়ি, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর। হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, কোটায় চাকরি পাওয়া শিক্ষকদের নিয়োগ বাতিলের রায়ের প্রতিবাদে সুপারিশ প্রাপ্তদের বিক্ষোভ। ঢাকা মহানগরীতে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস চালু, বিভিন্ন রুটে চলবে ২৬১০টি, সড়কে শৃঙ্খলা ফেরার আশা। এবং কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা, গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালে, মাদক নির্মূলে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। বিক্ষুব্ধ ছাত্র জনতার তাণ্ডবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি এখন ধ্বংসস্তূপ, পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার সুধা সদনও। রাতভর ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় বৈষম্য বিরোধীরা। এদিকে সকাল থেকে এক্সকেভেটর দিয়ে আবারও ভাঙচুর শুরু করেছে ছাত্র জনতা। এখনও ধ্বংসস্তূপ থেকে আগুন জ্বলছে, যে যার মতো ইট কাঠ জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মিসবাহ রহমান। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। আমরা এই দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো নাম নিশানা রাখতে চাই না। তারা আমাদের দেশের জন্য যা একটা খারাপ অবস্থা করেছে, এটার জন্য ভেঙে দেওয়া উচিত। ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আমরা ইনকলাব চাই, আমরা কখনো মুজিববাদ চাই না। সুতরাং এই মুজিববাদকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই, আমরা এটাকে নিমিষে গুড়িয়ে দেবো। পরে একটি ট্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি বিচারিত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ সময় ৩২ নম্বর সড়কের উপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। সেনাবাহিনীর একটি টিম সেখানে থাকলেও কিছুক্ষণ পরে তারা চলে যায়। এদিকে সকাল থেকে আবারও ভাঙ্গা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির বাকি অংশ। ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙ্গা হয়। কিছু অংশ এখনো আগুন জ্বলছে। শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বিস্তারিত জানাতে ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, ধানমন্ডি ৩২-এর সবশেষ খবর কি আছে, আর ভাঙচুর কি এখনো চলছে? কি বলছে ছাত্র জনতা, আমাদেরকে জানাবেন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ভবনটি আছে, এই ভবনটিকে কিন্তু আসলে ভেঙে দেওয়া হয় এবং পাশে যে সুধা ভবন, সেই সুধা ভবনটিকেও কিন্তু আসলে তারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং দীর্ঘ ১২ ঘন্টা ধরে ভাঙচুরের পরে কিন্তু এক্সকাভেটর এবং যে ভেহিকলগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো কিন্তু একটু বিশ্রামে চলে যায় এবং পরবর্তীতে যখন ছাত্র জনতাকে আমরা জিজ্ঞাসা করি যে আসলে কিন্তু আসলে তাদের যে পদক্ষেপ সেটি তাদের পদক্ষেপ পরবর্তী সেটি কিন্তু এখনো আমাদেরকে জানাননি। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি যে এখানে কিন্তু আসলে উৎসুক জনতার ভিড় করছে, প্রশাসনে কিন্তু আসলে এখানে প্রশাসনে কেউ নেই বললেই চলে। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি যে এই ভবনগুলোর যে রডগুলো আছে এবং যেই অংশ বিশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেঙে নিয়ে যাচ্ছেন সাধারণ যারা খেটে খাওয়া মানুষ আছেন, দিনমজুর আছেন, তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং যদি বলি তাহলে কিন্তু এই যে যারা আজকে দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু আসলে অনেকে আসছেন এবং দেখছেন যে আসলে এই ধানমন্ডি ৩২-এর বর্তমান পরিস্থিতি এবং পাশে ধানমন্ডি ৩২-এর পাশে যে পেছনে যে জাদুঘর যেটি করা হয়েছিল সেটিকেও কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে এবং ভিতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই আগুনের যে ধোঁয়া তা কিন্তু এখনো নির্গত হচ্ছে। এবং যদি আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু হয়তো
বুঝতে পারবেন যে এখানে বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু আসলে ভঙ্গুর অবস্থায় রয়েছে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু আসলে ভঙ্গুর অবস্থায় রয়েছে সেই ভবনটি। এছাড়াও যদি বলি তাহলে এখানে যে ভবনটির এখন পাশের যে ভবনটি, অর্থাৎ যে ভবনটিকে মিউজিয়াম করে তোলা হয়েছিল, সেই ভবনটিও কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে রয়েছে। এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন একটু জানার চেষ্টা করব যে আরেকটু প্রত্যক্ষদর্শীদের একটু জানার চেষ্টা করবো যে আসলে এই যে ধানমন্ডি 32 যে গুড়িয়ে দেওয়া হলো ছাত্র জনতা গতকালকে যে 5 আগস্টের পরে আবারও যে গুড়িয়ে দিল, এই বিষয়টি কিভাবে দেখতে হবে? এটা মনে করেন একটা সম্পদ নষ্ট করে কোনো লাভ নাই। যদি আমরা যেরকম আহত আছি, আমি একটা আহত, আমাদের মতো 22,000 আহত আছে, 2,000 নিহত। আমাদের যদি চিকিৎসার জন্য, আমাদের পুনর্বাসনের জন্য যদি এগুলো জিনিস ব্যবহার করা হতো তাহলে অনেক ভালো হতো সরকার। তো আমাদের জন্য এখনো কিছু করা হয় নাই। আমরা প্রায় 1 তারিখ 2 তারিখ। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় আলোচিত শেখ বাড়ি, বরিশালে আমির হোসেন আমু ও হাসনাত আবদুল্লার বাড়ি, ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সারা দেশের চিত্র জানাচ্ছেন বুশরাত জাহান। ধানমন্ডি ৩২ নম্বরে যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের বাড়ি ভাঙার কাজে ব্যস্ত, তখন খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ির 3তলা ভবনটি বুলডোজার নিয়ে ভেঙে দেওয়া হয়। এই বাড়ি থেকেই এক সময় দক্ষিণাঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো। ভোলায়ও একই সময়ে হামলা ও ভাঙচুর করা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে। শহরের গাজীপুর রোডের বাসভবন ভাঙচুর করার সময় আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও জেলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বৈষম্য বিরোধীরা। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় ছাত্র জনতা। এ সময় বিক্ষোভ মিছিল বের করা হয়। বরিশালের চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। হাইকোর্টে নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া ৬,৫৩১ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দেয়ায় আদালত কক্ষের বাইরে শত শত সুপারিশপ্রাপ্ত শিক্ষক বিক্ষোভ করছেন। সেখানে আছেন সহকর্মী কাজী পাপ্পু, সরাসরি সংযুক্ত হচ্ছে তার সাথে। পাপ্পু, শিক্ষকদের বিক্ষোভ চলছে, হাইকোর্টের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে উত্তীর্ণ ৬,৫৩১ জনের যে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়েছিল, সেটি কিন্তু আজকে হাইকোর্ট বাতিল করে দেন। এবং সেই হাইকোর্ট বাতিল করার পর যারা এটার পক্ষের আপিল করেছিলেন তারা কিন্তু খুশিতে যখন আনন্দ করছিলেন, যে একটা সাধুবাদ জানিয়েছেন যে ৯৩% মেধা ভিত্তিতে এবং ৭% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সেটা দ্রুত কার্যকর করার জন্য বলেছিল। তারপরেই কিন্তু যে ৬,৫৩১ জন শিক্ষকের বাতিল করার সিদ্ধান্ত রয়েছে, তারা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলন করা শুরু করেন। তারা এজলাসে ঢোকার চেষ্টা করেন, বিচারপতিকে ধরার চেষ্টা করেন, বিভিন্ন রকমের স্লোগান দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন যে তারা ফ্যাসিস্টের দোসর, কিংবা কেউ কেউ বলছেন যে বিচারপতি টাকা খেয়ে আসলে এই তাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। এজলাসের ভিতরে বাইরে তারা দরজা ভাঙার চেষ্টা করেছেন, বিচারপতিকে ধরার চেষ্টা করেছেন, পুলিশ ছিল, কিন্তু তারপরও সেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ ছিল। আমরা জানেন যে গতকালকেও হাইকোর্ট প্রাঙ্গণে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন সাংবাদিককে মারা হয়েছিল। তারপরেও আজকে আরেকটি ঘটনা ঘটলো এবং এখানে প্রায় যদি আমি বলি যে আনুমানিক না হলেও ৫০০র মতো শিক্ষক কিন্তু তারা উপস্থিত ছিল এবং তারা যেভাবে অ্যাগ্রেসিভ মোডে ছিলেন, তারা যেভাবে গ্লাস
এজলাসে ভাঙচুর চালানোর চেষ্টা করেছিলেন, দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। এজলাসের ভিতরে যারা ছিলেন তারা যে বসার যে বেঞ্চ, সেই বেঞ্চ দরজাতে আটকে রেখে তারা কিন্তু নিজেদেরকে সেভ করার চেষ্টা করেন, কারণ গুটি মাত্র কয়েক পুলিশ ছিল, যার কারণে তারাও কিন্তু ভীত সংগ্রস্ত রয়েছে আসলে কি হতে যাচ্ছে। তারপরে তারা বাইরে আসলে তারা বাইরে এসে স্লোগান দিলেন এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের যে দাবি দাওয়াটা নিয়ে সেই দাবি দাওয়াটা নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে চলে যায় সচিবালয়ের দিকে। এখন তারা সচিবালয়ের দিকে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে এই হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে গেল। অর্থাৎ এই যে ঘটনা পরপর 2 দিন যে ঘটনা ঘটলো, তারপরে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে হাইকোর্টে এর আগেও কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে হাইকোর্টের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আরো বাড়াতে হবে। আবারও আজকে প্রমাণ হলো যে এই যে পরপর 2 দিন যে ঘটনা ঘটলো তারপরে যে নিরাপত্তা আরো জোরদার করতে হবে সেটাই আবার প্রমাণ করলো। তো রেখা, হাইকোর্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় 21টি কোম্পানির 2610টি বাস চলবে। সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি জানান, সিস্টেমে এখন থেকে কোনো বাস চলাচল করবে না। যাত্রীরাও লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে নির্দিষ্ট স্থান থেকে টিকিট কেটে বাসে উঠবেন। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না, যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে। ছোট বাচ্চা, মহিলা, বৃদ্ধ, এই লোকগুলোকে আপনার রাস্তার মধ্যে নামাবেন, আপনি নামবেন না। আপনি যে বাসের ড্রাইভার এবং সহকারী আপনাকে নামাতে চাই, আপনি সেই বাসের ড্রাইভার এবং সহকারীর বিরুদ্ধে কমপ্লেন দিবেন। দর্শক, কিছুক্ষণ আগে জানতে পেরেছি গণহত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই বিপ্লবে আহতরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, শাহবাগের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। কিন্তু শাহবাগের যেই গোল চত্বর আছে, এই চত্বরটি কিন্তু অবরোধ করে মানববন্ধন করছে জুলাই আগস্ট আহতরা এবং তাদের পরিবারের স্বজনরা। এবং তাদের যে মূল দাবি দেওয়া, তারা বলছেন যে আন্দোলনের 6 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আহতদের সুনির্দিষ্ট ক্ষতিপূরণ, চিকিৎসা এবং বিচারের দাবিতে কিন্তু তাদের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। আমি আহত বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেছে, কিন্তু তাদেরকে যেরকম আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস এখনও পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। এবং এখানে কিন্তু তাদের নিহতদের স্বজনদের, ছেলেদের এবং স্বামীদের ছবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে কিন্তু তারা এখানে বিভিন্নভাবে অবস্থান নিয়েছেন। আমি একজন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কেন এবং কি কারণে এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি আমাকে একটু জানাবেন যে আসলে আপনাদের এখানে অবস্থান কর্মসূচি কি কারণে আসে। আঙ্গা আসার কারণ হলো জুলাইয়ে 7 মাসে ছেলে গাড়ি সাইড করে বাসায় যাবার কালে গুলি খাইছে। আজকাল এতক্ষণে কোনো নেতা, কোনো হেতা, কেউ কোনো সময় যায় জিজ্ঞান। সরকারের পক্ষ থেকে কি ধরনের সহায়তা পেয়েছেন আপনারা? সরকারি ভাগে 5 লাখ টাকা পাইছি। রেখা, যেমনটি শুনছিলেন যে এখানকার আহত এবং পরিবারের সদস্যরা বলছেন যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ জুলাই ফাউন্ডেশন থেকে তারা 5 লক্ষ টাকা করে পেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আরও যে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত তারা পূরণ করতে পারেনি। এবং সব মিলে যদি বলি, তারা বলছেন যে তাদের শহীদদের বিচার, হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, মানববন্ধন কর্মসূচি তারা চালিয়ে যাবে। তো সব মিলে শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রেখা। শামীম, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। ভারত থেকে পাচার হওয়া বিভিন্ন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে সবখানে।
অভিযানে 2-1 মাদক কারবারি ধরা পড়লেও আড়ালে থেকে যাচ্ছে গডফাদাররা। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টার কথা বলা হচ্ছে, যদিও বাস্তবে মিলছে না সুফল। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। হাত বাড়ালেই মাদক, এ যেন মাদকের স্বর্গরাজ্য। কুষ্টিয়া উপজেলার 46 কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকা, এর মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি 28 কিলোমিটার অরক্ষিত স্থান, আর এ স্থান দিয়ে প্রতিদিন আসছে মাদক। দৌলতপুর সীমান্তবর্তী ভারত বাংলা সীমান্তের মাথাভাঙা নদীতে হচ্ছে মাদক পারাপার। এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র, এতে আসক্ত হচ্ছে যুব সমাজ। প্রশাসনিক হয়তো যে কর্মতৎপরতা সেটা হয়তো কম, যার কারণে এই মাদকসেবী যারা এই ব্যবসার সাথে দ্রুত জড়িয়ে পড়ছে এবং এর বিস্তারটা খুব দ্রুত হচ্ছে। ভারত সীমান্তবর্তী মাথাভাঙা নদীর পানি থাকে হাঁটু পানি, এই হাঁটু পানি থাকার কারণে দেখা যাচ্ছে যে ওপারের মাল এপারে অবাধে নিয়ে আসার সুযোগ থাকে। গত 6 মাসে বিভিন্ন অভিযানে প্রায় 56 কোটি 32 লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল সহ কারবারিদের আটক করা হয়েছে বলে জানায় বিজিবি। গত 6 মাসে কুষ্টিয়া ব্যাটালিয়ন অদ্যবধি প্রায় 56 কোটি 32 লক্ষ টাকার মাদক এবং অবৈধ মালামাল আটক করেছে এবং প্রায় 37 জন আসামিকে গ্রেফতার করেছে। মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে, মাদক বিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই কার্যক্রম। আমরা আমাদের টহল টিম জোরদার করেছি, একই সাথে চেকপোস্ট বৃদ্ধি করেছি, একই সাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গোপন সূত্রের ভিত্তিতে আমরা মাদক উদ্ধারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য। টহল জোরদারকরণ এটা অব্যাহত আছে, জোরদার হচ্ছে। পাশাপাশি মোবাইল কোর্টের অ্যাক্টিভিটিও আমাদের চলছে। এছাড়া আমাদের জেলা প্রশাসন থেকে আমরা সবসময় বিষয়গুলি মনিটর করার চেষ্টা করছি। পাশাপাশি আর্মি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছে। দ্রুত জেলার মাদক নির্মূলে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে যখন আরো থাকছে। ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করে নিজ ঠিকানায় ফিরছেন গাজার মানুষ। ধ্বংসস্তূপ থেকে আরো 8 ফিলিস্তিনি লাশ উদ্ধার। এবং বিপিএল এর ফাইনালে কাল লড়বে চিটাগং বরিশাল। ভোট থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ ক্রিকেট ভক্তদের। মোহনা সংবাদের সঙ্গে আছি আমি রেখা হক। বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সকাল 9টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ এয়ার থেকে তথ্য জানা যায়। 295 স্কোর নিয়ে আজ বায়ু দূষণের শীর্ষে ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। একই সময় 237 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে লাহোর, 194 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার নিজ ঠিকানায় ফিরছেন গাজার মানুষ। এত যুদ্ধ, মৃত্যু ও ধ্বংস মোকাবেলা করে বেঁচে থাকার পরও এ ধরনের হুমকি কোনো নিজ গৃহে ফেরানো ঠেকানো যাবে না বলে জানান উপত্যকার বাসিন্দারা। এদিকে ধ্বংসস্তূপ থেকে আরও 8 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে 47,550 ছাড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে পশ্চিম তীরের প্রশাসনিক রাজধানী রামাল্লাহ সহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত 30 জনকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ।
বিপিএল এর ফাইনালে আগামীকাল চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ১১তম আসরের শিরোপা লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। তবে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। একটা অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। বিপিএল ফাইনাল ঘিরে টিকিটের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠের সামনে ভিড় দেখা যায় ক্রিকেট প্রেমীদের। সবার প্রত্যাশা শিরোপার লড়াই হবে জমজমাট। খেলা দেখার জন্য অফিস থেকে 2 দিন ছুটি নিছি, আজকে টিকিট কাটার জন্য একদিন, আগামীকাল খেলার জন্য একদিন। আমরা সবাই বরিশালের সাপোর্টার। প্রিয় দলের খেলা দেখতে টিকিটের জন্য ভোর থেকেই স্টেডিয়ামের গেটে ভিড় জমাতে থাকে ক্রিকেট ভক্তরা। 6টা বাজে এসে এই জায়গায় দাঁড়ানো ছিলাম, এই জায়গা থেকে দাঁড়া আমরা আবার পিছনে গেছি। কিসের জন্য? 400 টাকা টিকিট পায়, 1000 টাকা একজনে 6 বার 7 বার বোরকা পিন্দায়, বোরকা খুললায়, হেজাব পিন্দায়। তারা 400 টাকা 1600 টাকা 2000 টাকা 1000 টাকা লাইনই পায় না, পোলাগো লাইন লম্বা, মহিলা মানুষ ঢুকাই না। ফাইনালে মুখোমুখি হবে বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় দুদল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। কিন্তু টিকিট না পাওয়ার বিড়ম্বনা পিছু ছাড়ছে না। এতে ক্ষোভ জানালেন ক্রিকেট প্রেমীরা। এক ব্ল্যাকার না হলেও 20টা টিকিট নিছে, মহিলাদেরকে দিয়ে কাটাইছে। এটা তো আমরা খেলা দেখতে আসছি, আমরা যদি পরে টিকিট না পাই 400 টিকিট শেষ। আমরা আসছি হলো 7টা বাজে, আমরা এখনো টিকিট পাই নাই। সকাল 7টা থেকে এসে দাঁড়াই আছি, বাট মহিলাদেরকে একবারে টিকিট 2 বার 3 বার নিচ্ছে, কিন্তু আমরা কোনো টিকিট পাচ্ছি না এখনো পর্যন্ত। আমি মনে করি যে ওরা আগে আসছে, ওদেরই টিকিট আগে দেওয়া উচিত, কারণ ওরা তো সেই ভোর রাত থেকে মেবি এসে দাঁড়িয়ে আছে। দর্শকের এক অংশ আবার টিকিট পেয়ে আনন্দে আত্মহারা। খুবই ভালো লাগতেছে, অনেক সকালে আসছি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখন টিকিট পাইছি, ভালো লাগতেছে, অনুভূতি ভালো লাগতেছে। খেলা শুরু হলে দেখা যায় গ্যালারি ফাঁকা। তারপরও টিকিট নিয়ে প্রতি বছর কেন এত ভোগান্তি হবে সেটাই জানতে চান ভক্ত সমর্থকরা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেটের আরও খবর। বিসিবির 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে, যেখানে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা গেছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন। দীর্ঘ 17 বছর ধরে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন সাকিব। আর প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে পারে তরুণ পেসার নাহিদ রানা, যাকে টেস্টের জন্য বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে 3 ফরম্যাটের চুক্তিতে থাকা লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম এবার এই তালিকা থেকে জায়গা হারাতে পারেন। ফুটবল। শেষ মুহূর্তের গোলের লেগানেসকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে 3-2 গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের 18 মিনিটে লুকা মদ্রিচ ও 25 মিনিটে এনরিকের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর 39 ও 59 মিনিটে হুয়ান ক্রুসের জোড়া গোলে সমতায় ফেরে লেগানেস। পরে ম্যাচের 93 মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলে দলকে উল্লাসে ভাসান ফরওয়ার্ড গার্সিয়া। এদিকে ক্যারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে 2-0 গোলের জয়ে ফাইনাল উঠেছে নিউক্যাসল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো। ছাত্র জনতা রোষানলে ধ্বংসস্তূপ শেখ মুজিবের ধানমন্ডি 32-এর বাড়ি। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবন ভাঙচুর। হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, কোটায় চাকরি পাওয়া শিক্ষকদের নিয়োগ বাতিলের রায়ের প্রতিবাদে সুপারিশ প্রাপ্তদের বিক্ষোভ। ঢাকা মহানগরীতে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস চালু, বিভিন্ন রুটে চলবে 2610টি, সড়কে শৃঙ্খলা ফেরার আশা। এবং কুষ্টিয়া সীমান্তে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা, গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালে, মাদক নির্মূলে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।